দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন দৃশ্যমান বললেন প্রধানমন্ত্রী। প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। দেশের স্বার্থে বিএনপি সংলাপে অংশ নেওয়া উচিত মন্তব্য আইনমন্ত্রীর। বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ বললেন ফখরুল। র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল মোমেনের চিঠি। দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ। এবং নজরদারির অভাবে দেশে ই-সিগারেট ব্যবহারের প্রবণতা বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। প্রচলিত আইন সংশোধনের সুপারিশ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ডলিবিন্দু মনোয়ারা। এবার বিস্তারিত। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলেই দেশে অভূতপূর্ণ উন্নয়ন দৃশ্যমান। সব বাধা অতিক্রম করে মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাবে বলেও জানান তিনি। উন্নয়নশীল দেশ উত্তরণে উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। নভেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি প্রদান করে। এই অর্জনের আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন ঘটেছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে বা সুফল মানুষ পেতে শুরু করেছে। এই সাফল্যের জন্য আমি মনে করি সকলকেই আমি ধন্যবাদ দিই। শহর কেন্দ্রিক নয়, গ্রামে বসেও সাধারণ মানুষকে সব ধরনের সুবিধা দিতে উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। প্রতিটি গ্রামকে আমরা নাগরিক সুবিধা দিয়ে শহরে উন্নীত করবার লক্ষ্য স্থির করেছি, যেন মানুষ গ্রামে বসে সব ধরনের নাগরিক সুবিধা পায়। দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে, তাদের পথ চলা কখনো সহজ হয় না। অনেক বাধা অতিক্রম করতে হয়। চলার পথ যত অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত বন্ধুর হোক না কেন, যত কণ্টকাকীর্ণই হোক, সেখানে আমরা থেমে থাকবো না। বলেন, শিক্ষার বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্ম এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমাদের আশা। সেভাবেই তাদেরকে তৈরি করতে চাই যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই চলার গতিটা ধরে রাখতে পারে। জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। বঙ্গবন্ধুর লক্ষ্য অর্জন করতে হবে উল্লেখ করে সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বানও জানান শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে লক্ষ্য। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে এই মুহূর্তে আইন করার প্রয়োজনীয় সময় নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে সংবিধান অনুযায়ী আইন করা হবে, সেটি হবে সার্বজনীন। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন মন্ত্রী। জানান, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ না সফল সেটা বলার সময় আসেনি। তবে দেশের স্বার্থে এতে বিএনপির অংশ নেওয়া উচিত। আওয়ামী লীগের উন্নয়ন বিবেচনায় নিয়ে জনগণ আগামী নির্বাচনে কোনো ভুল করবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নাই, আর আইন হবে না এই কথা তো বলি না। আমি সবসময় বলেছি যে এই আইনটা হবে, কিন্তু এর মধ্যে এবং এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত যেটা গ্রহণযোগ্য হবে সকলের কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা আইন সর্বজনীন আইন হলো না। বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, দেশের স্বার্থে আপনারা এই সংলাপে যদি আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে গণমাধ্যম কর্মী আইন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানান, আগামী শীতকালীন অধিবেশনেই আইনটি সংসদে উঠবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা হতেই পারে, তবে সমালোচনার আড়ালে দুষ্কৃতকারীদের হাতে যেন দেশ চলে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে। উপজেলা পর্যায়ে ভুয়া সাংবাদিক ভরে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতায় প্রবেশের ক্ষেত্রে মাপকাঠি নির্ধারণ জরুরি।
গণমাধ্যম কর্মী আইনটা ইতিমধ্যে আইনমন্ত্রী সর্বশেষ সাইন করে দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী শীতকালীন অধিবেশনে আমরা সেটা নিয়ে যেতে পারব। অবশ্যই সরকারের সমালোচনা হবে, কোনো জায়গায় দায়িত্বশীলরা যদি ভুল করে সেটিরও সমালোচনা হবে, কিন্তু সমালোচনাটা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশটা চলে যায়। দেশজুড়ে বিএনপি সমাবেশে ব্যাপক সাড়া দিয়ে জনগণ প্রমাণ করেছে তারা বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এমনটাই বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মানুষ এটাও জানিয়ে দিয়েছে তারা খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়। বিএনপি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ভীত হয়ে আওয়ামী লীগ নতুন করে আক্রমণ শুরু করেছে বলেও জানান মহাসচিব। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যে দাবি আদায়ের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, এতে ভীত হয়ে আওয়ামী লীগ এবং এই অনির্বাচিত সরকার তারা আজকে গণতান্ত্রিক শক্তির উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এই দেশের জনগণ আর একবারই চায় না যে এই সরকার, অনির্বাচিত সরকার, তারা ক্ষমতায় থাকুক। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নিতে চায় নিবন্ধনের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এমন দাবি জানায় ৩০টির মতো দল। বক্তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাদেরও মতামত নেওয়া উচিত। অনিবন্ধিত দলগুলোকে বাইরে রেখে সংলাপ পরিপূর্ণ হবে না। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছে বাংলাদেশ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ জানিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও মাদক বিরোধী কর্মকাণ্ডের র্যাবের ভূমিকা তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটসের জন্য আমরা সবসময় সোচ্চার এবং এই ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা ইভেন এই র্যাবের তারা কিছু যেখানে বাজে কাজ করেছে শাস্তি হয়েছে এবং পাওয়ারফুল লোক, বিকজ ল ইজ ভেরি ব্লাইন্ড। যাই হোক, আমরা সেই কথাই লিখছি ওনাকে। বাংলাদেশ পুলিশ বাহিনী এখন বিশ্বমানের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে নতুন নিয়োগ পাওয়া কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, দেশের শৃঙ্খলা, শান্তি ও উন্নয়ন ধরে রাখতে পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের কাছে সব কিছু ন্যস্ত রয়েছে। সেই জন্যই আমরা পুলিশকে একটা প্রশিক্ষিত পুলিশ বানাতে চাচ্ছি এবং আমরা আজকে গর্ব করে আমরা সবসময় বলে থাকি যে আমাদের পুলিশ অবশ্যই বিশ্বমানের পুলিশের কাছাকাছি আমরা নিয়ে আসছি। ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ 50টিরও বেশি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করলেও এখনও উদাসীন বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে আইনি বাধ্যবাধকতা না থাকায় ই-সিগারেট ব্যবহারের প্রবণতা বেড়ে চলেছে। ক্ষতিকর পণ্যটি বন্ধে আইন সংশোধনের পরামর্শ দেন তারা। মনিরুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের শেষ কিস্তি আজ। মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে অল্প সময়ে বাজারে পাকাপোক্ত অবস্থান করে নেয় ই-সিগারেট। আর এই বিশেষায়িত ইলেকট্রিক সিগারেটের প্রচলিত সিগারেটের চেয়েও 20 গুণ ক্ষতি করে। গবেষণায় এমনটি উঠে আসলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বাংলাদেশে। স্থানীয় দোকানে ই-সিগারেট তেমন বিক্রি না হলেও সোশ্যাল মিডিয়ায় এর বাজার ব্যাপক, আর তরুণরা অনলাইনের বিভিন্ন মার্কেট থেকে এসব সংগ্রহ করে থাকে। Coming into India, they actually banned all e-cigarette নতুন new products in 2019. So বাংলাদেশে অনেক গ্রোথ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, অনলাইন অনেক মার্কেট হচ্ছে towards youth. So it is very critical. বাংলাদেশে এখনই কোনো আইন নেই that regulates e-cigarettes or new products. প্রতিবেশী ভারত সহ বিশ্বের 50টির বেশি দেশ ই-সিগারেট ব্যবহার নিষিদ্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ই-সিগারেটের উৎকর্ষতার শুরুতেই এটাকে নিষিদ্ধ করে দেওয়াই দূরদর্শী সিদ্ধান্ত হবে। ই-সিগারেটের মধ্যে অনেক কিছু আছে যেগুলা শরীরের জন্য ক্ষতিকর, অন্যভাবে আসতেছে। তো আমাদের সাবধান হতে হবে এই জন্য যে কোনো ভাবেই ধূমপান জনিত যত রোগ আছে এগুলো আমাদের কাছ থেকে তরুণ সমাজকে বাঁচাতে হবে।
এবং অনেক দেশে আইন করে ই সিগারেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের দেশেও এইটা বন্ধ করা অত্যন্ত জরুরি। আর ব্যারিস্টার শামীম হায়দার বলছেন, দ্রুত আইন করে ই সিগারেট বন্ধ না করলে ভবিষ্যতে এটি ভয়াবহ আকার ধারণ করবে। তরুণ এখানে অ্যাট্রাক্ট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ খুব সুন্দর কালার, খুব চকচকে। আপনি সিগারেট খাচ্ছেন, সিগারেটটা উড়ে চলে যাচ্ছে, কিন্তু একটা ই সিগারেট আপনার প্যাকেটে থেকে যাচ্ছে। গিফট হিসেবে তারা দিবে, বার্থডে গিফট হিসেবে দিবে, পাবে, টোকেন গিফট পাবে। এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে বিশাল বিশাল বার্ডেন নিয়ে আসবে। এই বার্ডেনটা আরো ভয়াবহ হওয়ার আগে এখনই বন্ধ করতে হবে। প্রচলিত সিগারেট কোম্পানির মালিকরাই বিকল্প বাজার সৃষ্টির জন্য ই সিগারেট ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যে 2021 সালে অনেকটাই ধীর গতিতে এগিয়েছে অর্থনীতি। বছরের শুরুতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘ। রপ্তানি ও রাজস্ব আয়, জিডিপি, মূল্যস্ফীতি, রিজার্ভ, বিদেশি বিনিয়োগ সহ 2021 সালের অর্থনীতির উল্লেখযোগ্য কিছু ঘটনা তুলে ধরছেন তানজিলা নিঝুম। রাজনৈতিক পরিস্থিতি সহ সামগ্রিক পরিবেশ স্থিতিশীল থাকলেও করোনা অতিমারিতে হোঁচট খেয়েছে দেশের অর্থনীতি। গেল বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আসে দ্বিতীয় ঢেউ। তবে করোনার ক্ষতির মধ্যেও সুখবর পেয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ দিয়েছে জাতিসংঘ, যা দেশের জন্য একটি মাইলফলক। করোনা অতিমারিতেও দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট হয়েছে 2021 সালে, যার পরিমাণ 6,03,681 কোটি টাকা, যেখানে রাজস্ব আয় ধরা হয় 3,89,000 কোটি টাকা। অর্থ বছরের প্রথম 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,267 কোটি টাকা, যা গত বছর একই সময়ের তুলনায় 13,073 কোটি টাকা বেশি। তবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর, ঘাটতি 13,098 কোটি টাকা। করোনার আঘাতে কমে যায় বিদেশি বিনিয়োগ। চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে গেল বছর একই সময়ের তুলনায় প্রায় 86% কম। চলতি বছর বিদেশি বিনিয়োগের প্রস্তাব পেয়েছে 19 কোটি 36 লাখ ডলার, যা গত বছর একই সময় ছিল 140 কোটি 33 লাখ ডলার। চলতি বছর বড় ধরনের ধাক্কা লেগেছে রেমিটেন্সে। গেল বছর করোনার মধ্যে রেকর্ড হলেও চলতি বছর হোঁচট খায় প্রবাস আয়। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে 172 কোটি 62 লাখ ডলার, যা গেল বছর ছিল 215 কোটি 10 লাখ ডলার, কমেছে 19.75%। প্রবাসী আয় কমলেও রপ্তানি আয় বৃদ্ধি ও বৈদেশিক অনুদানের অর্থ ছাড় হওয়ায় চলতি বছরের মাঝামাঝিতে রেকর্ড গড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদিও বছর শেষে তা কমে যায়। 1 সেপ্টেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল 48 বিলিয়ন ডলার, নভেম্বরে যা দাঁড়ায় 44 বিলিয়ন ডলারে। বিদায়ী অর্থ বছরে মাথাপিছু আয় $2,064 ছাড়িয়ে $2,554 উন্নীত হয়েছে। অর্থ বছরের প্রথম 5 মাসে রপ্তানি আয় হয়েছে $979 কোটি, যা লক্ষ্যের চেয়ে 13.27 বেশি, আর গেল বছরের একই সময়ের চেয়ে 24.29% বেশি। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলেও দ্বিতীয় দিনেও স্টল তৈরির কাজই শেষ করতে পারেনি অনেক প্রতিষ্ঠান, আর সেভাবে শুরু হয়নি বেচাকেনাও। লোকবলের অভাব ও স্টল বরাদ্দে সময় লাগায় পিছিয়ে পড়ার কথা জানান ব্যবসায়ীরা। দ্রুত মেলা জমে উঠবে বলে আশা জানান তারা। মেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। এবারে প্রথম পূর্বাচলে স্থায়ী কমপ্লেক্সে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরু হলেও এখনো শেষ হয়নি স্টল তৈরির কাজ, চলছে রং করা আর ধোয়া মোছার কাজ। 3-4 দিনের মধ্যে কাজ শেষ করে পণ্য বিক্রি শুরু করতে পারবেন বলে জানান দোকানিরা। স্টলের চূড়ান্ত বরাদ্দপত্র ছাড়া কাজ করা যায় না, তো ওটা আমরা পেয়েছি হচ্ছে আপনার 26 তারিখ। প্যাভিলিয়ন ইজ নট রেডি জাস্ট নাও। 2-3 days we will open this. সব স্টল চালু না হওয়ায় পছন্দের পণ্য কিনতে পারছে না বলে অভিযোগ ক্রেতাদের। তবে মেলার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ জানান তারা। স্টল 2টা একটা খোলা আছে, বাকি তো খোলা হয় নাই। পরিবেশ ভালো, সুন্দর, দূরে দূরে দোকান, এর জন্য করোনার জন্য বেশ। বর্তমানে অন্য বিশ্বের সাথে তুলনাতে বলা যাবে যে এটা আন্তর্জাতিক মেলাই। তো যেভাবে আমাদের আশা আছে কি এখানে ভালো বেচাকেনা হবে। ঢাকা থেকে দূরে হওয়ায় লোকবলের অভাব এবং স্টল বরাদ্দ পেতে দেরি হওয়ায় কাজ শেষ করতে সময় লাগছে বলে জানান স্টল মালিকরা। লোকবলের অভাব ছিল, কম ছিল, সংকট ছিল এবং দূরত্বটার একটা ব্যাপার ছিল। তবে এবারের মেলায় খাবারের দাম নিয়ে তেমন কোনো অভিযোগ নেই কারোই। এর আগে যে
মেলা ছিল শেরেবাংলা নগরে, সেই মেলার চেয়ে এখানে দাম মোটামুটি রিজনেবল আছে। বাইরে যেমন 180 টাকা বিরিয়ানির রেট, কিন্তু আমরা 170 টাকা দিচ্ছি। ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছেন। এখানে যেমন স্ট্যাটিক ডিউটি আছে, এখানে মোবাইল ডিউটি আছে, এখানে মেলার অভ্যন্তরে নিরাপত্তার জন্য ডিউটি আছে বিভিন্ন স্তরে, মেলার বাইরে বিভিন্ন স্তরে নিরাপত্তার জন্য দিনে রাতে 24 ঘন্টা 3টি পালায় ডিউটি হচ্ছে। মেলায় আসতে সড়ক পথে ট্রাফিক ব্যবস্থা সচল সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ট্রাফিকিং সিস্টেম সেটা একটা সুন্দর একটা সুশৃঙ্খল অবস্থায় আনা হয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। রোববার বিকেলে শাহবাগ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 4 দিনের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মেলায় স্বাধীনতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা বিভিন্ন বই প্রদর্শন করা হয়। শিশু কিশোরদের সঠিক ইতিহাস জানানোই এই মেলার আয়োজনের উদ্দেশ্য বলে জানান প্রতিমন্ত্রী। জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপন এবং বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর এই বইমেলা 64 জেলাতেই আমরা এই বইমেলা হচ্ছে। প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই উপকৃত হচ্ছে। আপনারা জানেন তো, বই পড়লে তো জ্ঞান অর্জন হবে। সমাজসেবা অধিদপ্তরের কিছু কর্মকর্তা ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। রোববার দুপুরে আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সমাজের শুভকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অসম্ভবকে সম্ভব করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সেনাবাহিনী পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে এই ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এর আগে হবিগঞ্জের আজমিরিগঞ্জের পশ্চিমভাগ সরকারি মাঠে শীতবস্ত্র বিতরণ করেন সেনা প্রধান। এ সময় তিনি বলেন, শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ বিশ্বের 1 নম্বর দেশ। প্রবাসের খবর। কাতারে 2022 বিশ্বকাপ সামনে রেখে নতুন নতুন রেস্টুরেন্ট ব্যবসা গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা মন্তাজায় স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশের অঙ্গীকারে যাত্রা শুরু করে অভিজাত রেস্তোরাঁ আবাবিল। রেস্টুরেন্টের ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের নেতাদের পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে বিশ্বকাপ ঘিরে কাতারের দোহায় তারেক ট্রাভেল অ্যান্ড ট্যুরসের 3য় শাখার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল সালাম। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। প্রবাসীদের স্বল্প মূল্যে এয়ার টিকিট পৌঁছে দেওয়ার প্রত্যয় জানায় কর্তৃপক্ষ। পরে তারেক ট্রাভেল অ্যান্ড ট্যুরসের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। সৌদি আরবের রিয়াদ আওয়ামী পরিষদের 7 সংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে সবুজ দলকে 1-0 গোলে হারায় লাল দল। দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। খেলা শেষে পুরস্কার তুলে দেন তিনি। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে অভূতপূর্ব উন্নয়ন দৃশ্যমান বললেন প্রধানমন্ত্রী। প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। দেশের স্বার্থে বিএনপি সংলাপে অংশ নেওয়া উচিত মন্তব্য আইনমন্ত্রীর। বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ বললেন ফখরুল। র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল মোমেনের চিঠি। দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ। এবং নজরদারির অভাবে দেশে ই-সিগারেট ব্যবহারের প্রবণতা বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। প্রচলিত আইন সংশোধনের সুপারিশ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।